আমার বড় আপুর মৃত্যুর আজ ৫ মাস। তার ১০ বছরের সংসার ছিল। ২টি ছেলে মেয়ে রেখে আপু মারা যায়। বড় ছেলের বয়স ৫ বছর আর ছোট মেয়েটার ২০ মাস। দুলাভাই চট্টগ্রামের একটি কলেজের শিক্ষক, বয়স ৪৫। আমার আপাও চট্টগ্রামের একটি নামকরা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন। আপা মারা যাওয়ার পর ভাইয়া কলেজ থেকে এসে বাচ্চাদের দেখাশোনা সব মিলিয়ে হিমশিম খেয়ে যায়। আমার মা অসুস্থ মানুষ, এতটা টেক কেয়ার করতে পারে না। আমি যতটুকু পারি তাদের রাখি। তাদের দেখাশোনার জন্য ২টা মহিলাও রেখেছে, কিন্তু টাকা থাকলেও সুখ নেই তাদের এই মুহূর্তে, এবং বাচ্চাদের দেখাশোনার মতো তেমন কেউই নেই। একটা পর্যায়ে আমার দুলাভাই সিদ্ধান্ত নিল বড় ছেলেকে স্কুল হোস্টেলে দিয়ে ফেলবে, কিন্তু আমার মা সিদ্ধান্ত মেনে নিল না। তিনি সিদ্ধান্ত নিলেন আমার দুলাভাইয়ের বিয়ে দিবে। আমার ভাই নিষেধ করলো, কিন্তু মা এই ব্যাপারে ভাইকে কিছু বলতে নিষেধ করে। আমার বড় ভাই ব্যবসায়ী, তারও ৩ সন্তান। ভাবি প্রথমে না করলে বাচ্চাদের কথা আর সংসারটা আমার আপার সবকিছু চিন্তা করে ভাবিও মত দেয়। আমি আমার মা বাবার ভুলের সন্তান। আমি বাবা মার বৃদ্ধ বয়সে ভুল হয়ে যায়, তাই বাবা মা আমাকে নষ্ট করেনি গর্ভে, দুনিয়ার আলো দেখিয়েছিলেন। আমার বড় ভাইয়ের বিয়ের ৯ মাস পর আমি দুনিয়াতে আসি। আমি দুনিয়াতে আসার পর আমার মা আরও অসুস্থ হয়ে যায়। আমার যখন ৬ বছর বয়স তখন আমার বাবা মারা যায়। এরপর থেকে মায়ের সঙ্গে আমি। আমার মায়ের শারীরিক অসুস্থতার কারণে মাকে একটু বেশি বৃদ্ধ দেখা যায়। আমার আপু আমাকে খুব আদর করত। আমার পড়াশোনার খরচ আপু দিত। যদিও আমাদের অনেক আছে, দেওয়ার প্রয়োজন ছিল না, তবু আপু খুশি হয়ে দিত। মা নিতে না চাইলে আপু রাগারাগি করত। আমি আপুর খুব আদরের বোন ছিলাম। আপু থাকাকালীন আপুর স্কুল থেকে এসএসসি পাস করি। এরপর দুলাভাইয়ের কলেজে আপু ভর্তি করিয়ে দেয়। এখন ইন্টারে পড়ি। কলেজে ওঠার পর আমার একটা হালকা মিষ্টি টিনেজ প্রেম ছিল। চুপি চুপি SMS করতাম মায়ের মোবাইল থেকে। প্রাইভেট পড়তে যাওয়ার সময় সেও আমাকে পিছন পিছন যেত। আমাদের হালকা চুপচাপ একটি প্রণয় ছিল, কিন্তু দুলাভাইয়ের সাথে আমার বিয়ের কথায় আমি যেন ভড়কে গেলাম। কি বলে সব? দুলাভাই আমার চেয়ে বয়সে কত বড়! আমি কান্না টান্না করে শেষ, কিন্তু আম্মা আমাকে বলে, এগুলো আমাদের চট্টগ্রামে অহরহ হয়। ৭ বছরের বুড়া ও ১৫ বছরের মেয়েকে বিয়ে করে আমাদের চট্টগ্রামে। দেখো, আমার নাতি নাতনিগুলো মা পাবে। আমার আর এখন সেই বয়স নাই যে নাতি নাতনিদের পালন করব। আর টাকা দিয়ে কাজের মানুষের কাছে রাখলে ওরা কি আদৌ মানুষ হবে, আদর পাবে? আমার কিছু বলার নাই। আমি দিক হারিয়ে ফেলেছি আমার নাতি নাতনির জন্য। আমি এখন মরলেও আমার কলিজাতে পছন্দ ধরবে না এই বাচ্চাগুলোর জন্য। আমার মা এদের চিন্তায় আরো অসুস্থ হয়ে যায়। আপা মারা যাওয়ার পর থেকে আমার মায়ের অবস্থা অনেক খারাপ। দুলাভাইকে বিষয়টা মা বললে দুলাভাই বলে, আমার ছোট বোন, আমি সব সময় এ চোখেই দেখেছি। ও আমার মা, বয়স তো আপনি জানেনই। আমি বুঝতেছি না মা, আমি কি করব? তবে আমার দ্বারা এটা সম্ভব না। আমার মা বলে, বাবারে, তোমার জন্য মেয়ের অভাব নাই, কিন্তু আমার নাতি নাতনিদের মায়ের অভাব হবে। তুমি বাবা না করো না, আমার ছোট মেয়েটাকে বিয়ে করে নাও। আমার মা ওনার পায়ে ধরার অবস্থা। তবে সত্যি বলতে ভাইয়া ভীষণ ভালো মানুষ। আপুর এই 10 বছরের সংসারে ওনার প্রতি কোনো অভিযোগ নেই। তবে আপুর শাশুড়িটা একটু জঘন্য ছিল, কিন্তু তিনিও মারা গেছেন আজ 3 বছর হচ্ছে। আমার প্রেমিক জাহেদ, এর সাথে সম্পর্কটা ততটাও গাঢ় হয়নি, তবে তাকে ভালো লাগে, তাকে ভালোবাসি, বিষয়টা এমন। আমি কান্নাকাটি করে অস্থির, কিন্তু মায়ের অসুস্থতায় আর না বলতে পারিনি। আপুর গহনাগাটি আর আমার জন্য বিয়ের একটি শাড়ি কিনে আনে আমার মা। দুলাভাই কিনে নেয়। আমার মা ভাবিকে বলে ভাবি গিয়ে কিনে নিয়ে আসে। তারপর বাসায় কাজে এসে কোনো রকম বিয়েটা হয়। বিয়ের আগে আমার ভাই জন্ম নিবন্ধনের বয়সটা বাড়িয়ে আনে ঘুষ দিয়ে। আমি সদ্য 17 বছরের একটি মেয়ে 45 বছরের একজনের সাথে বিয়ে হলো।
কবুল বলার পর আমি আমার রুমে ঢুকে অনেক বেশি কান্না করি, রাগে দুঃখে সব খুলে ফেলি। আমার ওই সময় মনে হয়েছে আমি যেন কোথাও যেয়ে বাঁচতে পারতাম। সেদিন কারোর সাথে কথা বলিনি, রাতে খাইও নি। পরের দিন সকালে ভাবি ডেকে আমাকে খাওয়ায়। তারপর আপুর মেয়ে জান্নাত বাথরুম করেছে, ওকে পরিষ্কার করে খাওয়ালাম। ছেলে মেহেদি বসে বসে টিভি দেখছে, আমি চুপচাপ ওদের পাশে বসে আছি জান্নাতকে কোলে নিয়ে। মেহেদি আমাকে বলল, খালামণি আমি আপেল খাবো। আমি উঠে আপেল কেটে দিলাম। তারপর জান্নাতকে নিচে কার্পেটের ওপর বসে অনেকগুলো খেলনা দিয়ে রান্নাঘরের দিকে গেলাম। ভাবি রান্না করছে। ভাবিকে জিজ্ঞেস করেছি, ভাবি আমি কি আর পড়তে দিবা না? ভাবি বলল, আমি মাকে বলেছি যেন এইচএসসিটা শেষ করার সুযোগ দেয়। বললে তোমার নসিবে ছিল, কি করবা বলো। আর তাছাড়া বোন দেখো, তোমার আবার সাজানো গোছানো সংসার, এখানে অন্য কেউ বিচরণ করলে আমাদেরও খারাপ লাগতো। তার থেকে বড় কথা বাচ্চাগুলোর জীবন। বোন মাঝে মাঝে মানুষ স্বার্থপর হয় খুব, কারণ অন্য কোনো জীবন যদি জড়িত থাকে। বোন কবুল যখন পড়েছিস, বিয়ে তো হয়ে গেছে, স্বামীর মতো মর্যাদা দেওয়ার চেষ্টা করিস, স্বামীর অবাধ্য হবি না। তোর বোনের সংসার এখন তোর সংসার, সব যেন সুন্দর করে পরিচালনা করতে পারো সেই প্রস্তুতি নে। আমার মন ভালো নেই। লম্বা সময় ধরে বসে রইলাম। ভাবির মোবাইলে কল এসেছে, কাউসার কল দিয়েছে। জান্নাতের বাবার পুরো নাম মোহাম্মদ কাউসার হামিদ। সবাই কাউসার স্যারেরই ডাকে, তবে আপু শুধু হামিদ ডাকতো। ভাবিকে আমার কথা জিজ্ঞেস করেছে, আমি কি করছি, কিছু খেয়েছি কি না। তারপর বাচ্চাদের সাথেও কথা বললো। ভাই জিজ্ঞেস করলো, কি খাবে? কি আনবো বাবা আসার সময়? মেহেদিও বলল, বাবা আসার সময় তুমি আমার জন্য লাচ্ছি আনিও আর মিমি চকলেট। তুমি কি খেয়েছো বাবা? খালামণি আপেল দিয়েছে। জান্নাত কি করছে? জান্নাত খেলছে গাড়ি নিয়ে। আচ্ছা বাবা, রাখি তাহলে, দুষ্টামি করিও না। আমার সাহসী বাবা, খালামণি যা বলে তাই শুনো। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। কথা শেষ হলে গোসল করতে আসো। খালামণি আগে বনুকে করিয়ে দাও, তারপর আমাকে। না বাবা, আগে তুমি আসো তারপর বনু। টিভি দেখা অফ করে গোসল করতে গেল। আমি ওদের গোসল করে নিজে গোসল করে নিলাম। তারপর জান্নাতকে মেহেদিকে দুপুরের খাবার খাইয়ে দিলাম, নিজেও খেয়ে নিলাম। তারপর ওদের সাথে নিয়ে দুপুরে ঘুম দিলাম। জান্নাত আমার বুকেই ঘুমালো। ওদের চেহারার দিকে তাকালে আমার খুব মায়া হয় আর আপার কথা মনে হয়। ছেলেটা তো মা মা বলে কান্না করে, কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে রেখেছি আমরা। রাতের দিকে কাউসার হামিদ সাহেব এসেছে, হাতে অনেক বাজার। ওনাকে দেখে ছেলে মেয়ে দুইজনে ওনার কাছে চলে গেলেন। আমি রুমে দরজা দিলাম। ভাবি আমায় ডাকলো, ডেকে বলল, এখন থেকে একটু একটু করে সহজ হয়ে নাও। আমি বললাম এখন পড়বো, পরে দেখা যাবে। আমি আমার রুমেই রইলাম। ভাবি আমাকে ওনাকে নাস্তা দিলেন। উনি আপার রুমে গিয়ে গোসল করে নিলেন, এসে নাস্তা খেতে বসলেন আর ছেলেকেও সাথে নিয়ে বসলেন। উনি বললেন রাতের খাবার খেয়ে চলে যাবেন বাসায়, আর উনি রাতে থাকেন না, বাচ্চাদের দেখে নাস্তা খেয়ে চলে যান। বাচ্চারা কান্না করলে ওদের ঘুম পাড়িয়ে চলে যান। রাতের খাবার খুব কম খায়। ছেলে ওনাকে বলল, বাবা আমাদের বাসায় যাব, আর ভালো লাগে না এখানে। উনিও বললেন, বাবা আগে তো নানুর বাসায় আসতে। বাবা এখন আর ভালো লাগে না, চলো বাসায় চলে যাই। উনি বললেন, আচ্ছা বাবা, আর কয়টা দিন থাকো। বাবা আম্মু ফোন করে না তোমার কাছে? করে তো বাবা। আমি কতদিন আম্মুকে দেখি না, আম্মু ডাকি না, জড়িয়ে ধরি না। বাবা আম্মু তোমার খালামণিকে ডাকবে, তাহলে তোমার আম্মু শুনবে। আচ্ছা বাবা। ভাবি এবার ঘরে ফিরলে ভালো হতো। নেহা কি সাথে থাকবে? ভাই যাবে, আর কয়েকটা দিন রাখি। ভাবি ও কি স্বাভাবিক হয়েছে? আমি নিজেও স্বাভাবিক হতে পারিনি। কষ্ট হচ্ছে, কিন্তু স্বাভাবিক না হয়ে যাবে কোথায়। ভাই নেহাকে এইচএসসি পরীক্ষাটা দিতে দিও। জি আচ্ছা। রাতে বাচ্চাদের ঘুম পাড়িয়ে ওনার বাড়ি চলে গেলেন। পরদিন তিনি কলেজে গেলেন না, নতুন একটা খাট কিনলেন আর একটা রুম ঠিকঠাক পরিপাটি করে নিলেন। কারণ নেহাকে নিয়ে উনি ওনার
নিশার রুমে থাকা সম্ভব না, কারণ মানিয়ে নিতে অনেক কষ্ট হয়। সারাদিন ঘরের কাজ করেন এবং ঘরের সবকিছু পরিপাটি করে নিলেন। বিকেলে বাচ্চাদের দেখতে গেলেন। ভাবি দরজা খুলে দিল আর বলল বাচ্চাদের নিয়ে নেহা ছাদে গিয়েছে। কাউসার হামিদ ছাদের দিকে গেল, দেখলো ওদের নিয়ে নেহা খেলছে। বাচ্চারা বাবাকে দেখে দৌড়ে চলে আসলো, আর জান্নাত হামাগুড়ি দিয়ে। নেহা ছাদ থেকে নেমে যাইতে চাইলে কাউসার হামিদ বললেন, নেহা, তোমাকে কি বলবো, আমার বলার কিছুই নেই। আমাকে মাফ করিও, আমি তোমার জীবনটা নষ্ট করতে চাইনি। আমি কিছু না বলে নিচে চলে আসি। পরের দিন নেহা কলেজে গেল। ইংলিশ ক্লাস নিতে এসে নেহাকে দেখলো, কিন্তু কিছু বললো না কিংবা কিছু জিজ্ঞাসাও করলো না। নেহা ক্লাস শেষ করে বাসায় চলে আসলো। এভাবে 15টা দিন কেটে গেল। 15 দিন পর আমার মা বলল, এবার শ্বশুর বাড়ি যা। মেহেদিও লেখাপড়ার ক্ষতি হচ্ছে, তাছাড়া নিজের সংসার ধর। আমি মায়ের সাথে কথা বললাম না। রাতের বেলা উনি আসলেন আমাদের নিতে। আমার ভাই আমার সাথে যাবে আমাদের দিয়ে আসতে। কান্না করতে করতে যাচ্ছি আর ভাবছি আমার জীবনটা কি থেকে কি হয়ে গেল। মেহেদি বলল, আম্মু কান্না কেন করো? তোমাকে ভালোবাসি আমি। তাদের একতলা ঘরের সামনে দাঁড়ালাম। বাড়িটা আপু আর দুলা ভাই দুজনের এর টাকা দিয়ে ডেকোরেশন করা আর টাইলস করা। গাড়িটাও আপু আর দুলা ভাই দুজন মিলে কিনেছে। তাদের কত সুখের সংসার ছিল। আর আজ আপু নেই, আপুর জায়গায় আমি। ঘরে গিয়ে জান্নাতকে শুইয়ে দিলাম। জান্নাত গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল। ভাই আমাদের দিয়ে চলে গেল। মেহেদি ওর বাবার সাথে ঘুমালো, আর আমি জান্নাতকে নিয়ে। সকালে জান্নাতের কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। জান্নাত বাথরুম করেছে, সেগুলো পরিষ্কার করে দিয়ে ওর জন্য দুধ গরম করতে গেলাম। দেখলাম উনি চা আর নুডলস রান্না করছেন। আমাকেও বলল, নেহা, উঠে গেছো? আমি জান্নাতের জন্য দুধ বানিয়ে ওকে খাওয়াতে লাগলাম। আমাকে উনি এক বাটি নুডলস দিয়ে বলল, খেয়ে নাও, আর কি কি বাজার লাগবে আমাকে বলে দিও, আসার সময় নিয়ে আসবো। মেহেদিকে ডেকে তুলে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলো। আমাকে বলল, নেহা, ওকে স্কুল থেকে নিয়ে আসিও, আমি গেলাম। আমাকে বিয়ে করে বাসায় আনার পর থেকে সবাই দেখতে আসতো, বাচ্চাদের আদর করে যেত। আমাকে বলতো নিজের সন্তানের মতো মানুষ করবে। কাউসার হামিদের আত্মীয় স্বজন আছে, সবাই আসতো। আমি তাদের যতটা পারতাম মেহমানদারি করতাম। একা হাতে মেহমানদের জন্য রান্না করা, বাচ্চাদের দেখাশোনা হাঁপিয়ে যেতাম আমি। বাসায় যদিও সাহায্যকারী ছিল, তারপরেও আমার করতে হতো। উনি সারাদিন কলেজ করে এসে তারপর কলেজ ছেলে মেয়েদের প্রাইভেট পড়াতো। এরপর বাজার করতে যেত। বাসায় তেমন একটা কথা বলতেন না, গম্ভীর টাইপ থাকতেন, কারণ সারাদিন টিচারি করে কথা বলতে বলতে ছাত্রছাত্রীদের সাথে অনেক ক্লান্ত থাকতো। বেশিরভাগ শিক্ষক শিক্ষিকারাই নর্মাল লাইফে চুপচাপ থাকে বেশি, কারণ কর্মক্ষেত্রে সারাদিন ওনাদেরকে অনেক বেশি কথা বলতে হয়। ওনার সাথে আমার যান্ত্রিক জীবন হয়ে গিয়েছিল। রাত 7টায় বাসায় আসতেন, এরপর গোসল করে বাচ্চাদের সাথে একটু কথা বলে খেয়ে ঘুমিয়ে পড়তেন। প্রতিদিন বের হওয়ার সময় জিজ্ঞেস করতেন কি লাগবে না লাগবে, বাজার সদাই এটা সেটা। প্রতিদিন যাওয়ার সময় 100 টাকা করে টেবিলের উপরে রেখে যেতেন, কারণ মেহেদিকে স্কুল থেকে আনার সময় এটা সেটার বায়না ধরতো, এই জন্য। এভাবে কেটে যায় বিবাহের 15 দিন। মেহেদি বাসায় না থাকলে বাবুনিকে নিয়ে আমার সময় কেটে যেত। ও মা বলতো, বাবা বলতো, ওর সাথে খেলা করতাম। আমার মা, ভাই, ভাবি ফোন করতো, সবসময় খবরাখবর নিত। ভাইকে ফোন করে বলি, ভাইয়া আমি কলেজ যাব। আচ্ছা, আমি কাউসারকে ফোন দিয়ে বলবো। ভালো থাকিস, এখন বিজি, পরে ফোন করব। রাতের বেলা উনি বাসায় আসলে ওনাকে গোসলের জন্য সব এগিয়ে দিই, তারপর নাস্তা দিই। নাস্তা খেতে খেতে উনি আমায় বলল, 2টা দিন অপেক্ষা করো, আমার ছোট ফুপু আসবে। উনি আসলে ওনার কাছে বাবুনিকে রেখে তারপর কলেজে যেও। আচ্ছা ঠিক আছে। আমি আর তেমন কিছু বললাম না, চুপচাপ রাতের খাবার খেয়ে বাবুনিকে নিয়ে শুয়ে পড়েছি। মেহেদি আজকে আমার সাথে শুয়েছে। মা, বাবুনিকে ভালো লাগে না, ও মাঝরাতে কান্না করে, আমার ঘুম ভেঙে যায়। ওকে বাইরে ফেলে দিয়ে আসো। কেন বাবা, বাবুনি এখনো ছোট, তুমিও ছোটবেলায় এমন কান্না করতে, তোমাকে তো আমরা ফেলে দিই নাই। আমি কান্না করতাম না। ঘুমাও, সকালে স্কুল আছে তোমার। আমার এমন জীবন আমি একটুও ভাবিনি।
জীবনে কত স্বপ্ন, কত আশা, সব শেষ। কারো ঘরের ঘরণী হব, হাসবো, ঘুরবো, দুষ্টামি করব, সারা দিন রাত গল্প করব, কিন্তু আমার সাথে এটা হলো কি? সকালে রুটি বানালাম আর 2টা ডিম সিদ্ধ করেছি। উনি উঠে নাস্তা খেলেন, আমাকে বললেন, তুমিও বসো। আপনি খেয়ে নিন। মেহেদিকে ডাকতে ডাকতে উঠছে না, আজও স্কুলে যাবে না। অনেক ডাকার পর উঠলো, কিন্তু উঠে কান্না শুরু করে দিল, স্কুলে যাবে না। আমি বললাম ঠিক আছে, যেতে হবে না। উনি নাস্তা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাওয়ার সময় বললেন, আজকে ছোট ফুপু আসবেন, উনি মুরগির মাংস খায় না, ওনার জন্য সুরমা মাছ রান্না করে নিও। আচ্ছা। ছোট ফুপু আসলে বলবে না আমরা আলাদা ঘরে থাকি, এটা বলার দরকার নাই। আচ্ছা। আসি। আমি দরজা বন্ধ করে দিলাম। উনি চলে যাওয়ার পর একটি দীর্ঘশ্বাস ফেলে ছেলে মেয়েদের নিয়ে নাস্তা খাওয়া শুরু করেছি। ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে দিলাম। বাচ্চাদের টিভি চালিয়ে বসিয়ে দিলাম। সাহায্যকারী আসলো। উনি আসার পর তরকারি কুটিকাটি করে নিয়েছিল। রান্না বসালাম চুলায়। 12টার সময় ছোট ফুপু আসলো, সাথে ওনার ছেলে আর ছেলের বউ। সাধ্যমতো মেহমানদারি করে দুপুরের খাবার পর ওনারা ছোট ফুপুকে রেখে বিদায় নিলেন। অনেক জোর করেছি আজকের দিনটা রাখার জন্য। ছোট ফুপু দুপুরের ভাত খেয়ে ঘুম দিলেন। বাবুনিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ঘুমাচ্ছে না। ওদের টিভি চালিয়ে দিলাম। আমি পাশে বসে বান্ধবীকে ফোন দিলাম, কারণ কলেজে যাব, পড়া অনেক পিছিয়ে গেছি। সব তথ্য জেনে নিয়েছি। সারা বিকেল ফুপুর সাথে গল্পগুজব করেছি। রাতের বেলায় উনি এসেছেন, এসে ফুপুকে সালাম দিয়ে গোসলে গেলেন। গোসল করে এসে নাস্তা খেয়ে ফুপুর সাথে টুকিটাকি কথা বললেন। এরপর গেলেন একটা কাজে। আসলেন রাত 10টায়। রাতের খাবার খেয়ে সবাই ঘুমাতে যাবে। মেহেদি ফুপুর কাছে ঘুমাবে এমন বায়না ধরেছে। আমি দিতে চাইলাম না, কিন্তু ওখানে গিয়ে শুয়ে পড়েছে। উনি বললেন আজ আমরা একসাথে থাকবো। উনি আমাদের রুমে গিয়ে বাবুনিকে নিয়ে শুয়ে পড়লেন। আমার যেতে ইচ্ছে করছে না। আমি অনেক সময় ধরে ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। রাত 2টা। ছোট ফুপু উঠে আমাকে দেখে চমকে গেলেন। জিজ্ঞেস করলেন, এখানে কেন বসে আছিস? কিছু লাগবে ফুপু? না, তাহাজ্জুদ পড়তে উঠেছি। যা রুমে যা, ঘুমা গিয়ে। আমি পা টিপে টিপে রুমে গেলাম। বাবুনিকে মাঝখানে রেখে আমি সাইডে শুয়ে পড়েছি। চোখ প্রায় লেগে গেছে। এমন সময় বাবুনির গায়ের উপর দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। আমি আস্তে করে হাতটা সরিয়ে দিলাম। আমি আরেকটু সাইডে গিয়ে হয়ে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুম ভেঙে অনুভব করেছি আমার শরীরে কারো হাত। আমাকে উনি জড়িয়ে ধরেছেন। বাবুনি মাঝখানে নেই। ওনাকে বললাম আজ না। উনি কিছু শুনলেন না, আর শক্ত করে জড়িয়ে ধরলেন। উনি কিছু শুনলেন না। আস্তে আস্তে আমার শরীরের জামা কাপড় সরিয়ে নিলেন। সে রাতে ওনার সাথে আমার শারীরিক সম্পর্ক হলো। খুব ব্যথা পেয়েছি। শুধু এতটুকু মনে হয়েছে শারীরিক সম্পর্ক তো পশু পাখিরাও করে। এখানে কোনো ভালোবাসা খুঁজে পেলাম না আমি। ওনার শরীরে পুরো ভর আমার শরীরে দিয়ে গেলেন। আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়েছে। সেই শারীরিক সম্পর্কে তো কোনো চুমু ছিল না, কোনো আলাদা মায়া ছিল না। মাঝে মাঝে হঠাৎ হঠাৎ কুকুরদের শারীরিক সম্পর্কও চোখে পড়তো। আমাদের শারীরিক সম্পর্কটা এমন মনে হয়েছে আমার। সে রাতে ঘুম হয়নি আমার, শুধু আফসোস হয়েছে আমার জীবনের প্রতি। আজ অনেক দিন পর আমি কলেজ যাব। আজ খুব সকালে ঘুম থেকে উঠে বাসার যাবতীয় কাজ করে রেখেছি। বাবুনির জন্য রান্না করে টেবিলে রেখেছি, যেন ফুপু সব খুঁজে পেতে সাহায্য হয়। মেহেদিকে উঠিয়ে নাস্তা দিলাম, সাথে ওর বাবাকেও। অতঃপর ওরা রেডি হয়ে বেরিয়ে যায়। কাউসার হামিদ মেহেদিকে স্কুলে দিয়ে তারপর কলেজে যাবে। আমিও রেডি হয়ে নিলাম, তবে একা যাব কলেজে, ওনার সাথে না। যাওয়ার সময় টেবিলের ওপর উনি 200 টাকা রেখে যায় আমার কলেজে যাওয়ার জন্য। আমি টাকা নিয়ে বাবুনিকে একটু আদর করে বেরিয়ে পড়লাম। একটা রিক্সা নিয়ে কলেজের সামনে নেমে পড়ি। আশেপাশে আমার বান্ধবীদের খুঁজতে থাকি এবং কলেজের মাঠে ওদের দেখতে পাই। ওরা বসে আছে। আমাকে দেখে জিজ্ঞেস করে, নেহু, কেমন আছিস? ভালো আছি। আজ অনেকদিন পর কলেজে আসলি বান্ধবী। তোদের নোটগুলো আমাকে দিস। অনেক দিন আসি নাই, অনেক পিছিয়ে পড়েছি। নতুন সংসার কেমন চলছে নেহু? আসি, নসিবে যা ছিল তা হচ্ছে। চল ক্লাসে যাই, এখন ক্লাস শুরু হবে।
চল ওঠা যাক। আমি ক্লাসে আসার পর সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়েছে। অবশ্য সবাই জানে ওনার সাথে আমার বিবাহ হয়েছে, কারণ আমাদের ঘরের পাশেই ওনার কোচিং। অনেক সময় আমি ছাত্রছাত্রীর দরজা খুলে দিই এবং উনি কোনো বই যদি ঘর থেকে নিতে ভুলে যায় আমি দিয়ে আসি। সেই হিসাবে সবাই জানে ওনার সাথে আমার বিবাহ হয়েছে। নর্মালি ক্লাস করেছি। ওনার ক্লাস আসার পর সবাই আর চোখে আমাকে কতখানি দেখছে, ওনাকে কতখানি দেখেছে। উনি নর্মাল অন্য সময়গুলোর মতোই পড়াচ্ছেন, আমার দিকে তাকাচ্ছেনও না। কলেজ শেষে বান্ধবীদের সাথে হেঁটে হেঁটে বাসায় এসেছি। বাসায় আসতেই বাবুনি আমার কোলে ঝাঁপিয়ে পড়ে। ফুপু আমায় বলে, কেন এত দেরি হলো? বাবুনিকে রাখা যায় না, খালি কান্না করছে। আমি বুঝি না বাপু, কেন এত পড়ালেখা করতে হয়? বাচ্চা মানুষ, করো, অনেক পড়েছ, আর পড়তে হবে না। আমাকে বকা টকা দিয়ে উনি নামাজ পড়তে গেলেন। আমি গোসল করে এসে ভাত নিয়ে বসেছি। বাবুনিকে কোল থেকে নামাতেই পারছি না, কোল থেকে নামলেই কান্না করে। বাবুনিকে কোলে নিয়ে ভাত খেতে লাগলাম। ও ভাতগুলো হাত দিয়ে খাচ্ছে আর এমন এমন থাবা মারছে, পুরো টেবিল আর টেবিলের নিচে ভাত ছড়িয়ে ছিটিয়ে গেছে। দীর্ঘশ্বাস আসলো একটি। আগে কলেজ থেকে এসে শান্তিতে ভাত খেতাম। আমার মনে হলো মা হওয়া সত্যি ভীষণ কঠিন কাজ। বিকেলের দিকে মা আর ভাবি এসেছে। কোনো রকম খবর না দিয়েই চলে এসেছে। তারা আসার পর আমাকে জড়িয়ে ধরে, আমি তাদের জড়িয়ে ধরি না। কেমন আছিস মা? পুরা মানুষের সাথে একটা 17 বছরের মেয়ের বিয়ে দিলে যেমন থাকা যায় তেমন আছি। আমার উপর রাগ করিস না মা, আমি সবার ভালো চেয়েছি। সবাই ভালো আছে। নেহু, তোর জন্য কি এনেছি দেখ, বিরিয়ানি রান্না করে এনেছি। খাবো এখন। আমি বিরিয়ানিগুলো টেবিলের উপর রেখে রান্নাঘরে নাস্তা বানাতে গেলাম। স্যুপ রান্না করেছি আর সমোচা ভেজে দিলাম। নাস্তা খাওয়া শেষ করে ভাবি আমাকে আলাদা করে জিজ্ঞেস করেছে, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? জি হয়েছে। যাক, ভালো। শুনবে না কি হয়েছে? রাস্তাঘাটে কুকুররা যেভাবে শারীরিক সম্পর্ক করে ঠিক সেভাবে হয়েছে। প্রথম প্রথম এমন হয়, সময় দে দুজনে, তারপর সব ঠিক হয়ে যাবে। ঘুরতে যা দুজনে, কোথাও ঠিক হয়ে যাবে। জি, বাচ্চা দুটোর দিকে দিকে কাঁদবে আর আমি বুড়ো বয়সে এইসব ও বেড়াবো, সময় নেই। 2 দিন পর ছেলের বউ আনতে হবে আমাকে। আর কথা না বাড়িয়ে রাতের রান্নার আয়োজন শুরু করি। ভাবি আমায় বলে, নেহু, তোর রাখতে হবে না, তুই যা, আমি রাখছি। আমি তখন স্টার জলসা আর জি বাংলার নাটক নিয়ে বসলাম। এই 2 চ্যানেলের নাটক আমার ভীষণ প্রিয়। ভাবি রান্না করছে আর মা বাচ্চাদের দেখছে। আমার মনটা হঠাৎ ভালো হয়ে গেল। নাটক দেখতে দেখতে ভাবি, ইস, আমার জীবনটা যদি এমন হতো। নাটকের রোমান্স আর প্রেম দেখে ইচ্ছে হয় এমন কারো প্রেমে পড়তাম, এমন কিছু আমার জীবনে ঘটুক। কিন্তু আদর তো তা হবার নয় আমার জীবনে। উনি রাতে আসলেন, আমি ওনার সামনে আসি নাই এবং কোনো নাস্তাও দিই নাই। সব ভাবি আর মা করেছে। আজকে আমি আমার মতো স্বাধীন ছিলাম। রাতে আমি একা একা ঘুমিয়েছি, কারোর সাথে ঘুমাইনি। পরের দিন আমি আর কলেজে গেলাম না। ভাবিরা 11টায় চলে যায়। রান্নার দরকার হয়নি, কারণ গত রাতের রান্না ছিল। দুপুরে মেহেদিকে স্কুল থেকে আনতে যাই পাবনিকে কোলে নিয়ে। পাবনি আদর করে ডাকি, কিন্তু ওর নাম জান্নাত। আমাদের প্রত্যেকের বাসায় একটা একটা আদরের নাম থাকে। মেহেদির জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি। তখন ওর সহপাঠীদের কয়েকজনের মা আমার সাথে কথা বলতে আসে। ওরা আমাকে আগে থেকেই চেনে, কারণ আপুর বাসায় আসলে অনেক সময় মেহেদিকে স্কুল থেকে আমি নিয়ে আসতাম কিংবা আমি দিয়ে যেতাম। ওনারা আমার সাথে কৌশলাদি বিনিময় করে এবং আফসোস করে আমার আপুর মৃত্যুতে। আমাকে সান্ত্বনা দেয় আমি যেন সুন্দর মতো সংসার করি। কিছু সময় ওনাদের সাথে কথাবার্তা বলে আমি মেহেদিকে নিয়ে বাসায় চলে আসি। এসে ভাত খেয়ে ঘুমিয়ে থাকি বাচ্চাদের সাথে নিয়ে। বিকালের দিকে উঠে মেহেদির টিচারের আসে, মেহেদিকে ডাক দিই পড়ার জন্য। টিচারকে নাস্তা দিই। উনি আসেন রাত 8টায়। এসেই গোসলে ঢুকেন। গোসল করে এসে আর খাবার খেলেন না, উনি বাহির থেকে খেয়ে এসেছেন। আমি টিভিতে সিরিয়াল দেখায় বিজি। উনি পাশে এসে বসে বললেন, পিল এনে দিব তোমাকে 1 পাতা, পিল খেয়ে নিও। আমি চুপচাপ ছিলাম, কোনো কথা বলি নাই। সে রাতে উনি কাছে আসতে চাইলেন। আমি না করার শর্তেও উনি আমার ইচ্ছার বিরুদ্ধে আমার কাছে আসলেন। রাতটা আমার ভীষণ হতাশায় কাটলো।
ভাবি সিরিয়ালের মতো কেন হয় না কাছাকাছি আসাগুলো, কেন থাকে না ভালোবাসা। সকালে আমাকে উনি বললেন পিল খেয়ে নাও, আমি পিল খেয়ে নিলাম। পিল খাওয়ার পর থেকে মাথা ঘোরায়, বমি বমি ভাব হয়, আমার কেমন যেন লাগে, কিছু করতে ইচ্ছে করে না, সারাদিন শুয়ে থাকি, বাচ্চাদের টেক কেয়ারও করা হয় না, আমি যেন হাঁপিয়ে উঠেছি। কলেজ যেতাম, কোনো রকম আসতাম, 1 মাসের মধ্যে আমার ওজন বেড়ে যায়, সারাদিন মাথা ঘুরতো। ওনাকে বললে বলতো তুমি সারাদিন শুয়ে বসে না থেকে বাইরে হাঁটতে তো পারো, তাহলে এমন লাগবে না। আমার তো হাঁটতে ইচ্ছে করে না, তাহলে আমি বাইরে কেন হাঁটতে যাব। ফ্যামিলির কোনো কথার মধ্যে ওনার সাথে আমার কথা মিলতো না, উনি আমাকে ইম্যাচিওর বলতেন। দিন যত যায় আরও দূরত্ব হয়ে যায় ওনার সাথে। আমি পিল খাওয়া বন্ধ করে দিই, এরপর মাথা ঘোরানোটা একদম কমে যায়। আমি টোটালি শারীরিক সম্পর্ক বন্ধ করে দিই এবং একটা পর্যায়ে উনি ওনার সাথে আমার হবে না। উনি কোনো কথা মনোযোগ দিয়ে শুনতেন না আর বলতেন আমি বেশি কথা বলি। একদিন তো আমায় বলেই ফেললেন আমি নিশিয়াপুর মতো না, আর নিশিয়াপুর মতো কখনো হতেও পারবো না। আমি চরম হতাশায় দিনকে দিন ব্যাধিক হারিয়ে ফেলি। বাচ্চাদের রেখে আমি আমার বাসায় চলে আসি। আমার ভাবিকে বলি যদি তোমরা কথা বাড়াও তাহলে আমি সুসাইড করব। ফাইনাল পরীক্ষার আর বেশি দেরি নেই। আমি চলে আসার পরের দিন ভাইয়া গিয়ে মেহেদি আর বাবনীকে নিয়ে আসে। আমি ওদের ভালোবাসি এটা সত্যি, কিন্তু বিরক্ত হয়ে যাই সারাদিন ওদের পিছনে ছুটতে ছুটতে। আমি যেন ওদের থেকে একা থাকতে পারলেই বাঁচি। কলেজে যেতাম প্রতিদিন। আমি বান্ধবীর সহায়তায় আবার আগের লাইফে ফিরে আসি। আড্ডা, ক্লাস, ঘোরাঘুরি, কোচিং, হালকা কাজ, আনন্দেই থাকি। বিকেলে কোচিং শেষ করে 3 বান্ধবী মার্কেটে যাই, এটা সেটা খাই, আর বান্ধবীরা প্রেম করতে গেলে ওদের পাহারা দিই। 3টা মাস ওনার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ রাখিনি এবং উনিও বাসায় আসলে আমি লুকিয়ে লুকিয়ে থাকি। ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়, নানার বাড়ি বেড়াতে যাব। আমার কাজিনরা বারবার শুধু ফোন করে যাওয়ার জন্য। মেহেদি আর বাবনীকে মা আর ভাবিই রাখে। নানুর বাড়ি যাওয়ার আগের দিন আমি আমার রুমে ঘুমিয়ে আছি। হঠাৎ মাঝরাতে কেউ আমাকে জড়িয়ে ধরে। ঘুম ভেঙে দেখি কাউসার হামিদ। উনি আমাকে বলে, কেন এমন করছো? কেন দূরে দূরে থাকছো? একটুও কি ভালো লাগা হয়নি আমার প্রতি? আমি ওনাকে বলি ছাড়েন, আপনার মুখে দুর্গন্ধ আমার সহ্য হচ্ছে না। উনি আমাকে ছাড়লেন না, উল্টো আমার গায়ের জামা কাপড় খোলা শুরু করলেন। উনি বললেন, আমি তোমার থেকে একটা বাচ্চা চাই। আমি বারবার বলি আমাকে ছাড়েন, আমার ভালো লাগছে না। ওনার জড়িয়ে ধরাতে আমার আরও ব্যথা পাচ্ছি গায়ে। আমি ওনাকে বলি আপনার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে আমার ইচ্ছা হয় না, ছাড়েন আমাকে। তুমি আমার বউ, আমি তোমাকে ছোঁয়ার অধিকার রাখি। আমি একটা বাচ্চা চাই। উনি আমার বুকে মুখ থুবড়ালেন। এবার আমি চিৎকার করে আম্মাকে ভাইয়াকে ডাকা শুরু করি, কান্না করে দিই। বাসার সবাই উঠে যায়। আমি কান্না করে ভাইয়াকে জড়িয়ে ধরে বলি ভাইয়া আমাকে মেরে ফেলেন, কিন্তু এই লোকের সাথে আমাকে আর রাইখেন না, আমি মরে যাব। ভাইয়া ভাবিকে বলে আমাকে ওনার সাথে রুমে নিয়ে যেতে আর আজ রাতটা আমার সাথেই থাকতে বলেন। ভাইয়ার কাছে কাউসার হামিদ ভীষণ ভালো মানুষ এবং আমার পরিবারের কাছেও উনি জামাই হিসেবে ভীষণ ভালো। ভাইয়া ওনাকে বলেন আমরা নেহাকে বুঝাবো, একটু ধৈর্য ধরেন। পরের দিন আমি নানির বাড়ি চলে আসি। নানার বাড়ি এসে আমি মহা খুশি। আমার কাজিনদের সাথে একসাথে ভাত খাওয়া, পুকুরে গোসল করা আর ফসলের ক্ষেতের আইলের মধ্যে হাঁটা। আমার জীবনের সব দুঃখ যেন ভুলেই গেলাম। কাজিনদের সাথে ঘুমানোর মজাই আলাদা। গভীর রাত পর্যন্ত শুধু গল্প আর গল্প। নানার বাড়িতে আসার 10 দিন পর আমার ভাবি আসে মেহেদিকে নিয়ে। ভাবি এখানে আসার পর ভাবিকে খুলে বলি, আর এটা বলি ভাবি বিয়ে যখন হয়ে গেছে তখন তো আর কিছু করার নেই। উনি সারাদিন বাইরে থেকে এসে অল্প কয়েকটা কথা বলে ঘুমিয়ে যান। আমি যদি কথা বলে নিজে থেকে তাহলে আমি নাকি বেশি কথা বলি। বাচ্চাদের নিয়ে খেললে এবং ওদের সাথে দুষ্টামি করলে বলে আমার সংসার এমন নাই, আমার কোনো কথার দাম নাই। আমি তো মানুষ, আমিও তো মানুষ। তুমি তো ভাইয়ার সাথে সংসার করেছো, কত সুন্দর করে একে অপরের সাথে কথা বলো, এইসব দেখলে আমার মন প্রাণ জুড়িয়ে যায়। উনি তো আমাকে ভালোবেসে একটু জড়িয়ে ধরতে, একটা চুমু দিতে পারে। আজ বিয়ে হয়েছে এতদিন কখনো এটা একটা চুমু দিয়েছে কিনা জিজ্ঞেস করো। উনি যার কাছে আসে তখন বিষয়টা এমন, কাপড় খুলে তারপর ওনার চাহিদা মেটানো, উনি আর কোনো আশেপাশে তাকায় না।
আরেকজন তৃপ্তি পেল কি পেল না তাও দেখার বিষয় না, আর পুরো শরীরের ভরকে উনি আমার গায়ে দেয়। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি করলে বলে আমি নিশি আপুর মতো না। আপু তো আপুর জায়গায়, আমার বয়স আর আপুর বয়স দেখো। আমি কিছু চাই বা না চাই, 5টা মানুষ যেভাবে সংসার করে আমিও সেটা করতে চাই। আচ্ছা, আমি গিয়ে কথা বলবো তোর ভাইয়ের সাথে। তুই মেহেদিকে সাথে রাখ, ওর টেক কেয়ার করিস। ভাবি চলে গিয়েছে। মেহেদিকে পেয়ে আমার কাজিনেরাও খুশি। এর মধ্যে হুট করে আমার মামাতো বোনের বিয়ে ঠিক হয়ে গেল। আনন্দ যেন আমাদের আরও পেয়ে বসেছে। বিয়েতে আমাদের ঘরের সবাই আছে। কাউসার হামিদও আসেন বাবুনিকে নিয়ে। ওনাকে দেখে আমি আরও লুকিয়ে লুকিয়ে থাকি। আমার ওনার সামনে যেতেও ইচ্ছে করে না। গায়ে হলুদের দিন খুব সুন্দর করে শাড়ি পরে মেকআপ করেছি। এখন স্টেজে ভিডিওতে উঠবো সবাই মিলে, কিন্তু সামনের চেয়ারে বসে রয়েছে সবাই। তাড়া দেওয়াতে আমি উঠেও পড়লাম। দেখলাম আমার দিকে তাকিয়েছে। আমি দেখেও না দেখার ভান করে রইলাম। রাতের দিকে সব কাজিনেরা মিলে গানের তালে তালে বিয়েবাড়িতে যে যেমন পারছে নাচতেছিলাম। না নাচলে কাজিনরা টানাটানি করে জ্বর করে, তাই নাচছিলাম। আমি যখন নাচতেছিলাম উনি তখন ছিলেন না। তখন রাত প্রায় 2টা। নাচানাচি আনন্দ করে সবাই যখন ক্লান্ত, ফজরের আগে আগে ঘুমাতে যাওয়ার জন্য সবাই ঘরে ঢুকতেছি, তখন ভাবি আমাকে ডাকে, বলে কাউসার হামিদ ডাকতেছে। ভাবি আমার ব্যাগগুলো বের করে গুছাইতেছে। ওনার নাকি কি ইমার্জেন্সি কাজ পড়েছে, চলে যেতে হবে। আমি বললাম আমি কেন যাব, ওনাকে যেতে বলো। বিয়েটা গুরুত্বপূর্ণ না স্বামীটা গুরুত্বপূর্ণ? ভাবি অবশ্য অনেক জোর করে বলেছে যেন বিয়েটা খেয়ে বিকালে চলে যায়। আমি আসতে চাইনি, আমাকে জোর করে নিয়ে এসেছে। বাবুনি তখন ঘুম, মেহেদিও ঘুম। মেহেদিকে ডেকে তুললো আর বাবুনিকে আমার কোলে দিয়ে গাড়িতে তুলে দিল। উনি গাড়ি চালাচ্ছেন। বাবুনি আমার কোলে ঘুম, আর মেহেদি আমার উরুর উপরে মাথা রেখে ঘুমাচ্ছে, পাগুলো সিটে দিয়ে। আমার দিকে কেমন রাগি রাগি লুকে তাকাচ্ছেন উনি। সকালের রাস্তা অনেক ফ্রি থাকার কারণে 3 ঘন্টার মধ্যে চলে আসি ওনার বাসায়। আজ অনেক মাস পর ওনার বাসায় আসি। বাবুনি আর মেহেদিকে বিছানায় শুয়ে দিই। উনি আমাকে টানতে টানতে অন্য রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলে, তোমার সমস্যা কি? আমার আবার কি সমস্যা হবে? জামাইয়ের ছোঁয়া ভালো লাগে না? জামাইয়ের সাথে কথা বলতে ভালো লাগে না, অথচ পরপুরুষদের ঠিকই ভালো লাগে। ওখানে এতগুলো ছেলের সাথে নাচতেছো, ওদের হাত ধরে ধরে কাজিনের বন্ধুদের সাথেও নাচতেছো। আমি তো একা নাচি নাই, আমার সাথে আমার মেয়ে কাজিনও ছিল, দেখেন নাই? আর ওখানে অনেক নানিও ছিল। পেট দেখিয়ে নাচতে ভালো লাগে, শুধু জামাই ভালো লাগে না, তাই না? আমি চুপ করে রইলাম, কোনো কথা আর বলি নাই। তুমি এ ঘর থেকে একদম বের হবে না, বাবার বাড়িতেও যাবে না, আমার সাথে যাবে এবং আমার সাথে আসবে। আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, কোনো কথাই বলছি না, কারণ আমার অনেক মন খারাপ। আজকে বিয়েতে সবাই কত মজা করবে, বউভাতেও কত মজা করবে, আর উনি আমাকে অযথা নিয়ে আসলেন। উনি আমার পেটে হাত দিলেন এবং জড়িয়ে ধরে মুখে চুমু খেতে লাগলেন। আমি হাত সরিয়ে দিয়ে বললাম আমি ক্লান্ত, ঘুমাবো। আমি তো তোমাকে একটু আদর করছি। আমি অনেক দূরে সরিয়ে বলি ঘুমাবো। রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে যাব, এমন সময় উনি আমার চুল ধরে আমার গালে কয়েকটা চড় মেরে দিলেন। মারতে মারতে বলতে লাগলেন, আমি ধরলে তোর ন্যাকামি বেড়ে যায়, নাটক বেড়ে যায় কেন? আমি কান্না করতে করতে বলি, আপনি আমাকে অযথা কেন মারছেন? তখন উনি বিছানার ঝাড়ু নিয়ে আমাকে আরও মারতে শুরু করেন। মারতে মারতে বলতে লাগলেন, আমার কথা শুনবি এখন থেকে।